আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগতম। ভানগড় দুর্গ নামটা শুনলেই গা ছমছম করে ওঠে, তাই না? কিন্তু আজ আমরা একজন কৌতূহলী এবং পুরোপুরি যুক্তিবাদী ঐতিহাসিকের দৃষ্টিকোণ থেকে এর ভেতরের আসল সত্যটা খুঁজব। চলুন, স্থানীয় লোককথা আর মুখরোচক গল্পগুলোকে একপাশে সরিয়ে রেখে যাচাইকৃত তথ্যের ওপর ভিত্তি করে দেখি এই রহস্যময় দুর্গের পেছনের আসল গল্পটা ঠিক কী। শুরুতেই সবার মনে যে প্রশ্নটা জাগে সেটা হলো, কিভাবে একটা আস্ত শহর রাতারাতি গায়েব হয়ে যেতে পারে? একটু ভাবুন তো, ষোড়শ শতাব্দীর একেবারে জমজমাট একটা শহর, যেখানে ৯,০০০-এর বেশি বাড়ি, হাজার হাজার মানুষের বসবাস, সেই শহরটি কিভাবে হঠাৎ করে পুরোপুরি জনশূন্য আর পরিত্যক্ত হয়ে গেল? এই একটা প্রশ্নই শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে ভাবিয়ে চলছে। আচ্ছা, এই বিখ্যাত সরকারি সাইনবোর্ডটার কথা তো আমরা সবাই জানি, তাই না? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ASI এর এই নোটিশটাই মূলত অসংখ্য অতিপ্রাকৃত মিথ বা গুজবের প্রধান উৎস। মানুষ ভাবে, ওরে বাবা, সরকার নিজেই যখন বারণ করছে তখন নিশ্চয়ই ভেতরে বড়সড় কোনো অশুভ শক্তি ঘাপটি মেরে আছে। কিন্তু মজার ব্যাপার হলো, এই সাইনবোর্ডের পেছনের আসল সত্যটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তো আজকের এই বিশ্লেষণে আমরা মূলত এই বিষয়গুলো ধাপে ধাপে দেখব। ১. রাজপুতদের বিশাল শহর। ২. স্থানীয় পর্যটন ও মিথ। ৩. ভয়ের বিজ্ঞান। ৪. বন্যপ্রাণী, ভূত নয়। ৫. আসল ঐতিহাসিক ট্র্যাজেডি এবং সবশেষে মিথ বনাম বাস্তব। চলুন শুরু করা যাক। ১ নম্বর বিষয়, রাজপুতদের বিশাল শহর এবং ভানগড়ের ঐতিহাসিক উত্থান। ভূত প্রেতের গল্প ফাদার অনেক আগে থেকেই কিন্তু ভানগড়ের একটা জমজমাট ইতিহাস ছিল। এই টাইমলাইনটা দেখুন, এটি চমৎকারভাবে দুর্গটির উত্থান এবং পতনের একেবারে প্রামাণ্য ইতিহাস তুলে ধরছে। ১৫৭৩ সালে মাধব সিং এটি প্রতিষ্ঠা করেন, এরপর ১৭২০ সালে সোয়াই জয় সিং এটি দখল করেন এবং অবশেষে ১৭৮৩ সালের ভয়াবহ চালিসা দুর্ভিক্ষ আর রাজনৈতিক পতন এটিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। এবার আসি ২ নম্বর বিষয়, স্থানীয় পর্যটন আর সেই বিখ্যাত অভিশাপের মিথ। গল্পটা একেবারে ব্লকবাস্টার সিনেমার মতো, তাই না? এক তান্ত্রিক, এক সুন্দরী রাজকুমারী, জাদুকরী সুগন্ধি, একটা গড়িয়ে পড়া বিশাল পাথর এবং মৃত্যুপথ যাত্রী ভিলেনের এক ভয়ঙ্কর অভিশাপ। ঠিক এই ধরনের মুখরোচক আর থ্রিলিং গল্পই তো আমরা শুনতে ভালোবাসি। আর এই গল্পগুলোই যুগ যুগ ধরে স্থানীয় পর্যটন ব্যবসাকে একেবারে রমরমা করে রেখেছে। কিন্তু আসল চমকটা কি জানেন? শূন্য। হ্যাঁ, একেবারে জিরো। এই শূন্য সংখ্যাটি নির্দেশ করে সেই ঐতিহাসিক প্রমাণের সংখ্যাকে, যা রাজকুমারী রত্নাবতী বা ওই জাদুকর তান্ত্রিকের অস্তিত্ব প্রমাণ করে। অর্থাৎ বাস্তবে তাদের অস্তিত্বের কোনো যাচাইকৃত ঐতিহাসিক রেকর্ডই আজ পর্যন্ত পাওয়া যায়নি। পুরোটাই নিছক গল্প। ৩ নম্বর বিষয়, ভয়ের বিজ্ঞান। ভূত যদি নাই থাকে তাহলে মানুষ কেন সেখানে অদ্ভুত সব বিষয় অনুভব করে? এখানেই চলে আসে ইনফ্রাসাউন্ডের ধারণা। ইনফ্রাসাউন্ড ব্যাপারটা আসলে কি? সহজ কথায়, ২০ হার্জের নিচের শব্দতরঙ্গ, যা আমরা কানে শুনতে পাই না, কিন্তু আমাদের শরীর সেটা ঠিকই কম্পন হিসেবে অনুভব করে। ভানগড়ের পাথরের ধ্বংসাবশেষের ভেতর দিয়ে যখন জোরে বাতাস বয়ে যায়, এবং এই এলাকাটি যেহেতু একটা সিসমিক জোনে অবস্থিত, এখানকার প্রাকৃতিক ভূকম্পনগুলো মিলে অবিকল এই ইনফ্রাসাউন্ড তৈরি করে। আর এটি সেই ফ্রিকোয়েন্সি যা অজান্তেই মানুষের শরীরে মাথা ঘোরা, উদ্বেগ আর কেউ যেন দেখছে এমন একটা ভীতিকর অনুভূতি তৈরি করে। শুধু কি শব্দ? এর সাথে যোগ হয় মানুষের মনোবিজ্ঞান। ২০০৮ সালের গোল্ডস্মিথ ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে, উচ্চমাত্রার সাজেস্টিবিলিটি এবং প্যারিডোলিয়া খুব সহজেই মানব মস্তিষ্ককে বিভ্রমের শিকার হতে বাধ্য করে। মানুষ তো আগে থেকেই ভূত দেখার প্রস্তুতি নিয়ে ভয়ে বুকে চেপে সেখানে ঢোকে, তাই ভাঙা দেয়ালের অগোছালো ছায়াতেও তারা অনায়াসে ভূতের মুখ বা প্যারিডোলিয়ার শিকার হয়। ৪ নম্বর সেকশন, রাতের অন্ধকারের আসল বিপদ। ভূত নয়, বন্যপ্রাণী। রাতের বেলা ওখানে গেলে নাকি ভূতের কান্না আর অদৃশ্য পায়ের শব্দ শোনা যায়। কিন্তু এই তথাকথিত কাল্পনিক শব্দের সাথে যদি আমরা মাত্র ৫০ কিলোমিটার দূরের সরিস্কা টাইগার রিজার্ভের নিশাচর প্রাণীদের তুলনা করি, তাহলে পুরো অতিপ্রাকৃত বিভ্রমটি মুহূর্তেই ভেঙে যায়। রাতের নিস্তব্ধতায় দূর থেকে ভেসে আসা হায়নার দাগ অবিকল মানুষের কান্নার মতোই শোনায়। আর গাছের ডালে বানর বা ম্যাকাকদের লাফালাফিকে মানুষ অদৃশ্য পায়ের শব্দ বলে ভুল করে। সুতরাং সেই যে বিখ্যাত সরকারি সাইনবোর্ডটার কথা বলছিলাম, সেটি আসলে দর্শনার্থীদের কোনো ভূতপ্রেত থেকে নয়, বরং সম্পূর্ণ বাস্তব ও অভৌতিক বিপদ থেকে রক্ষা করার জন্যই লাগানো হয়েছে। সেখানে রাতের বেলা কোনো আলো নেই, শতবর্ষী দেয়ালগুলো যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে, আর বন্যপ্রাণীর আক্রমণের ঝুঁকি তো আছেই। এটা স্রেফ একটা প্রশাসনিক সুরক্ষা নোটিশ। ৫ নম্বর সেকশন, আসল ঐতিহাসিক ট্র্যাজেডি। এবার আমরা জানব ভানগড় জনশূন্য হওয়ার সত্যিকারের ইতিহাস।
অষ্টাদশ শতাব্দীর অর্থনৈতিক রেকর্ডগুলোর সাথে এই স্থানীয় কিংবদন্তিগুলোর তুলনা করলে আসল চিত্রটা পরিষ্কার হয়ে যায়। কোনো জাদু বা তান্ত্রিকের অভিশাপ নয়, বরং জলবায়ু বিপর্যয়ে অর্থাৎ এলনিনোর খরা, ১৭৮৩ সালের সেই ভয়াবহ চালিসা দুর্ভিক্ষ আর রাজনৈতিক পতনই এখানকার মানুষদের গণহারে স্থানান্তরে বাধ্য করেছিল। এই দুর্ভিক্ষ আর রাজনৈতিক অস্থিতিশীলতায় একটি সমৃদ্ধ শহরকে তিল তিল করে ধ্বংস করে দিয়েছিল। ৬ নম্বর সেকশন, মিথ বনাম বাস্তবের একটা ছোট্ট রিভিউ। চলুন এতক্ষণের আলোচনাটা একটু মিলিয়ে নিই। রাতের বেলায় ওই যে ব্যাখ্যাহীন কান্নার শব্দ, একজন যুক্তিবাদী হিসেবে এই শ্রুতি বিভ্রমগুলোর দিকে তাকালে এটা একেবারেই পরিষ্কার যে স্থানীয় নেচার রিজার্ভের বন্যপ্রাণীরাই রাতের ওই ভীতিকর শব্দগুলোর জন্য দায়ী। আর ওই যে ছায়ামূর্তি আর আত্মাদের পিছু নেওয়ার মিথ, সাধারণ কুসংস্কারগুলোকে খণ্ডন করলে দেখা যায় পদার্থবিজ্ঞান এবং মানুষের মনোবিজ্ঞানই আসলে এই বিভ্রমের প্রধান কারণ। ইনফ্রাসাউন্ড, প্যারিডোলিয়া এবং আগে থেকে মস্তিষ্কে গেঁথে থাকা সাজেস্টিবিলিটি, এগুলোই আমাদের মস্তিষ্ককে ধোঁকা দেয়। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংশোধনটি হল তান্ত্রিকের ওই কাল্পনিক অভিশাপের মিথকে সরিয়ে সেখানে ১৭৮৩ সালের চালিসা দুর্ভিক্ষের প্রামাণ্য ঐতিহাসিক ট্র্যাজেডিকে তুলে ধরা। একটি শহর কখনো রাতারাতি কোনো জাদুতে ধ্বংস হয়নি, বরং অর্থনৈতিক ও রাজনৈতিক পতন এবং দুর্ভিক্ষের মতো নির্মম বাস্তবতাই এর পেছনের আসল কারণ। মেরি কুরির এই দারুণ উক্তিটি আমাদের আজকের আলোচনার মূল লক্ষ্যটিকে একেবারে নিখুঁতভাবে তুলে ধরে। অজানার প্রতি এই যে ভয়, তাকে দূর করে বিজ্ঞান ও ঐতিহাসিক সাক্ষ্য প্রমাণের মাধ্যমে সঠিক জ্ঞান অর্জন করাই হলো আমাদের লক্ষ্য। একেবারে শেষে এসে একটা প্রশ্ন রেখে যেতে চাই আপনাদের জন্য। একটু ভেবে দেখবেন তো, মানুষ কেন জলবায়ু বিপর্যয়ে আর রাজনৈতিক পতনের মতো রূঢ় কাঠখোট্টা বাস্তবতার চেয়ে একটি অভিশপ্ত ভিলেনের রোমাঞ্চকর মিথকে এত বেশি পছন্দ করে? কেন আমরা বারবার সত্যের চেয়ে থ্রিলারকে বেছে নিই? আশা করে এই প্রশ্নটা আপনাদের ভাবাবে এবং ভানগার সম্পর্কে আপনাদের দৃষ্টিকোণকে কিছুটা হলেও বদলে দেবে। আগামী বিশ্লেষণে আবার কথা হবে।